বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, সুস্থ রাখুন। আমরাও সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, একে অপরকে অনুরূপ পরামর্শ দেই এবং সবাই সুস্থ থাকার সর্বাত্মক প্রচেষ্টা চালাই। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভূমিকা নিয়ে। ইতিপূর্বে সর্বশেষ 3টি ক্লাসে আমি যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীনের ভূমিকা আমাদের মহান মুক্তিযুদ্ধে এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে আমরা আলোচনা করব। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। মুক্তিযুদ্ধের সূচনাকাল থেকে শেষ পর্যন্তই ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান বজায় রাখে। মুক্তিযুদ্ধের সূচনাকাল থেকেই ভারত আমাদের বিভিন্ন ধরনের সাহায্য প্রদান করে, সহায়তা প্রদান করে, সমর্থন প্রদান করে এবং ধারাবাহিকভাবে কোনো প্রকার দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ, অবিশ্বাসের সুযোগ সৃষ্টি না করে নিরবিচ্ছিন্নভাবে ভারত আমাদের এই মহান মুক্তিযুদ্ধে সর্বাত্মক সহায়তা, সহযোগিতা, সমর্থন প্রদান করে এবং আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের চূড়ান্ত বিজয় লাভ তথা পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের প্রতিষ্ঠা পুরো সময়টাই ভারত আমাদের সাথে ছিল। এই দীর্ঘ 9 মাসব্যাপী মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা আলোচনার প্রথমেই আমি মূল বিষয়গুলো তোমাদের অবহিত করব। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সামরিক জান্তা যখন আমাদের প্রিয় বাংলাদেশে গণহত্যা শুরু করে, লক্ষ লক্ষ লোক ভারতে আশ্রয় গ্রহণ করার জন্য সীমানায় যায়, ভারত বিনা দ্বিধায়, বিনা বাধায় সকল শরণার্থীকে তাদের রাষ্ট্রে আশ্রয় প্রদান করে। শুধু আশ্রয় নয়, তাদের বাসস্থানের ব্যবস্থা করে, খাদ্যদ্রব্যের ব্যবস্থা করে, সুচিকিৎসার ব্যবস্থা করে। মুজিবনগর সরকার প্রতিষ্ঠায় ভারতের ভূমিকা ছিল অনন্য। বাংলাদেশের যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সে সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় ভারতে যান, তাদের সাথে ভারতীয় সরকার সবসময় যোগাযোগ রক্ষা করতেন এবং সকল প্রকার সহযোগিতার দ্বার তাদের জন্য উন্মুক্ত করে দেয়। ফলে তারা ভারতে বসেই স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হন এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ সে সময় বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার প্রতিষ্ঠা করেন। তাতেও ভারতের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। মুক্তিযোদ্ধাদের অর্থাৎ বাঙালি নাগরিকদের যুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুতি করার লক্ষ্যে ভারত সরকার প্রশিক্ষণের ব্যবস্থা করে, অস্ত্র সরবরাহ করে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসার বন্দোবস্ত করে
মুজিবনগর সরকারের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এই বিষয়টিকে আন্তর্জাতিক বিশ্বে যৌক্তিকতা, গ্রহণযোগ্যতা তুলে ধরার জন্য তৎকালীন ভারতীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করে। তদানীন্তন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী নিজ উদ্যোগে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সফর করেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরে বিশ্ববাসীর সাহায্য এবং সমর্থন কামনা করেন। বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এক পর্যায়ে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়ে যায়। সবশেষে এই যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারত এবং বাংলাদেশের সেনাবাহিনীর সমন্বয়ে মিত্রবাহিনী গঠন করে যৌথ কমান্ড গঠন করা হয় বা মিত্রবাহিনী গঠন করা হয় এবং এই ভারতীয় মিত্রবাহিনী ও বাঙালি মুক্তি বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ কমান্ডের নিকট পাকিস্তান আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশ থেকে অপসারিত হয়। এখানেও ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আরেকটি বিষয় উল্লেখযোগ্য, তোমরা সবাই জানো 1971 সালের 25শে মার্চ কালোরাত্রিতে যখন পাক বাহিনী গণহত্যা শুরু করে, সেই একই সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অয়েলের যোগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা প্রদান করেন এবং এর পরপরই জাতির পিতাকে পাকিস্তানি সামরিক জান্তা গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু বঙ্গবন্ধুকে গ্রেফতারের বিষয়টি পাকিস্তান সরকার গোপন রাখে। ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক্ষেত্রে একটি কৌশল অবলম্বন করেন। তিনি এক বেতার ভাষণে বাংলাদেশের জনগণকে উদ্বুদ্ধ করার জন্য এবং পাকিস্তানের উপর একটি কৌশল অবলম্বনের জন্য তার সেই ভাষণের এক পর্যায়ে বলেন, বাঙালি ভাইয়েরা, তোমরা চিন্তা করবে না, তোমাদের নেতা শেখ মুজিব আমাদের সাথেই আছেন এবং এই মুক্তিযুদ্ধ তার নেতৃত্বেই সংগঠিত হচ্ছে। ইন্দিরা গান্ধীর এই কৌশল বুঝতে না পেরে পাকিস্তান সরকার এর প্রতিবাদ করে জানায়, না, ইন্দিরা গান্ধীর কথা ভুল, শেখ মুজিব আমাদের কাছে বন্দী। এই সুযোগটাই খুঁজছিলেন ইন্দিরা গান্ধী। পাকিস্তানের এই স্বীকারোক্তির পর থেকেই তিনি বঙ্গবন্ধুর মুক্তি দাবি করতে থাকেন এবং বঙ্গবন্ধুর মুক্তি দাবি করতে করতে তিনি এটিকে আন্তর্জাতিক পর্যায়েও নিয়ে যান এবং স্বাধীনতার পর বঙ্গবন্ধু যাতে স্বাধীন বাংলাদেশে ফিরে আসতে পারে সেক্ষেত্রেও তিনি অর্থাৎ ইন্দিরা গান্ধী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো আসো এবার আমরা অন্যান্য রাষ্ট্রের ভূমিকার মতো ভারতের ভূমিকাকে কয়েকটি পর্যায়ে ভাগ করে আলোচনা করি। মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে গবেষক এবং রাজনীতিকদের মধ্যে দুই ধরনের মতামত রয়েছে। একদল মুক্তিযুদ্ধের পক্ষে ভারতের ভূমিকাকে কেন্দ্র করে এতই আবেগপ্রবণ যে তারা শুধুমাত্র ভারতের অবদানকেই মূল্যায়ন করতে ইচ্ছুক, কোনো কিছুতেই তারা স্বীকার করতে চায় না ভারত তার নিজস্ব জাতীয় স্বার্থেও মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করেছে। আরেকটি দল, যার প্রতিপক্ষ, যারা এই
মতামতের, তাদের বক্তব্য হচ্ছে বাংলাদেশ প্রকৃতপক্ষে ভারতের সৃষ্টি। কেননা তোমরা সবাই জানো, পাকিস্তানের যে দুইটা অংশ, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এই দুইটা অংশের মধ্যে 1200 মাইলের ব্যবধান, এবং এই জায়গাটায় মূলত ভারতের অবস্থান। তো কোনোভাবেই ভারত এই এই ধরনের একটি রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র চায় নাই। আমরা সবাই জানি ভারত পাকিস্তান দ্বন্দ্ব শত শত বৎসরের দ্বন্দ্ব, রাষ্ট্র হিসাবে নয়, জাতি হিসাবে হিন্দু মুসলমানদের একটি দ্বন্দ্ব আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। সে প্রেক্ষিতে 1947 সালে দেশ বিভক্তির পর ভারত এবং পাকিস্তান বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রে সম্পর্ক যেটা তা তখনও ছিল না, এখনও নেই। কখনোই ভারত পাকিস্তান দুইটি প্রতিবেশী রাষ্ট্র বন্ধুত্বমূলক আচরণ মনোভাব দেখায়নি। সে কারণেই অনেকের ধারণা বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সহায়তা বাংলাদেশের জন্য যেরকম প্রয়োজন ছিল, ভারত তার নিজের প্রয়োজনেও এই কাজটি করেছে। যাই হোক, এটি আমাদের বিচার্য বিষয় নয়। আমাদের মূল বিষয় যেটি, আমাদের মহান মুক্তিযুদ্ধ সফল করার জন্য, সার্থক করার জন্য যে রাষ্ট্র সর্বোচ্চ ত্যাগ করেছে, সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে, সেই রাষ্ট্রকে, সেই রাষ্ট্রের অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করব। ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসাবেই তাকে আমরা বিবেচনা করব, বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসাবেই ভারতকে আমরা গ্রহণ করব। তো ভারতের যে নীতি, মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারতীয় নীতিকে 3টি পর্যায়ে বিভক্ত করা যায়। প্রথম পর্যায় হচ্ছে 1971 সালের এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ে 1971 সালের আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। তৃতীয় পর্যায় হচ্ছে 1971 সালের ডিসেম্বর মাস। প্রথম পর্যায়ে ভারত বাংলাদেশের এই মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করে রক্ষণাত্মক এবং কৌশলগত ভূমিকার আশ্রয় গ্রহণ করে। খুব স্বাভাবিক এটি করা, কারণ একটি দেশের একটি অঙ্গ যখন স্বাধীনতার ডাক দেয়, অর্থাৎ বিচ্ছিন্নতা জন্য যুদ্ধ শুরু করে, সেই প্রসঙ্গটি বিশ্বের কোনো রাষ্ট্রই স্বাভাবিক দৃষ্টিতে ইতিবাচকভাবে দেখে না। তারা এটিকে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসাবেই দেখতে চায়। তো ভারত এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটি বিচ্ছিন্নতাবাদী ঘটনা, একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, এটি গৃহযুদ্ধ, এই জিনিসগুলো যাতে বিশ্বে প্রতিষ্ঠিত না হয়, বিশ্বের নেতৃবৃন্দ যাতে এই মনোভাব পোষণ না করতে পারেন, সেই কারণে মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে অর্থাৎ এপ্রিল মাস থেকে জুলাই মাস পর্যন্ত ভারত নীরবে এবং মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের কে সাহায্য করতে থাকে। ভারতীয় সরকার ওই সময় ভারত সীমান্ত উন্মুক্ত করে দেয়। এর ফলে মুক্তিযুদ্ধের শুরু থেকে জুন মাস পর্যন্ত প্রায় 50 লক্ষ বাঙালি ভারতে আশ্রয় গ্রহণ করেন। গড়ে প্রতিদিন 50,000 অসহায় নিরস্ত্র বাঙালি ভারতে আশ্রয় নিয়েছিল। এই সময় আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ ভারতে গিয়ে মুক্তিযুদ্ধের কার্যক্রম পরিচালনার ইচ্ছা প্রকাশ করেন, মুক্তিযুদ্ধ কার্যক্রম পরিচালনার জন্য সরকার গঠনের প্রয়াস নেন, অর্থাৎ প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার প্রতিষ্ঠা করার ভূমিকা যখন নেন, তখন ভারতীয় সরকার তাদের সর্বাত্মক সাহায্য প্রদান করে, সমর্থন প্রদান করে। প্রবাসী বাংলাদেশি সরকারকে অবাধে ভারতের বিভিন্ন এলাকায় রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ করে দেয় ভারতীয় সরকার। 1971 সালের এপ্রিল মাসের শেষ দিকে ভারতে আশ্রয় গ্রহণকারী বাঙালি যুবকদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে সশস্ত্র প্রশিক্ষণ দেওয়া শুরু করে ভারত
সরকার। এই প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি মুক্তিবাহিনীর সদস্যদের অস্ত্র প্রদান করে ভারতীয় সরকার। 1971 সালের মে মাসে ভারতের গোয়েন্দা বাহিনীর সংস্থা, ভারতের গোয়েন্দা সংস্থা RAW, এটার সংক্ষিপ্ত রূপ RAW, যার অ্যাব্রিভিয়েশন হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। এই রয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত হয় মুজিব বাহিনী। এই মুজিব বাহিনীরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে উপযুক্ত করার জন্য জুন মাসে মুজিব বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয় এবং এটি নভেম্বর মাস পর্যন্ত চলতে থাকে। এই জুন থেকে নভেম্বর শুধু একটি অংশকেই প্রশিক্ষণ দেওয়া হয়নি, বরং একটি গ্রুপ প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বাংলাদেশের মাটিতে চলে আসে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য, আবার আরেকটি গ্রুপকে প্রশিক্ষণ দেয়। এইভাবে ধারাবাহিকভাবে জুন 71 থেকে নভেম্বর 71 পর্যন্ত দীর্ঘ 6 মাস তারা মুজিব বাহিনীদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুত করে ছিল। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ এবং শরণার্থীদের আশ্রয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের কলিকাতায় প্রবাসী সরকার গঠন, প্রবাসী সরকারের কার্যক্রম পরিচালনা এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে মুজিবনগর সরকারের বেতার কেন্দ্র স্থাপনেও ভারতীয় সরকার সহায়তা করে থাকে। 1971 সালের জুন মাসের তৃতীয় সপ্তাহে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ভারত সফর করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে এক বৈঠক বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সহযোগিতা প্রত্যাহারের অনুরোধ জানান। অর্থাৎ কিসিঞ্জার সাহেব ইন্দিরা গান্ধীকে অনুরোধ করেন যে এই মুক্তিযুদ্ধ, পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলার এই কার্যক্রম, এটি পাকিস্তানের একটি অভ্যন্তরীণ বিষয়, এই বিষয়ে আপনারা হস্তক্ষেপ করবেন না, আপনারা বাঙালিকে কোনো প্রকার সমর্থন সহযোগিতা দিবেন না। কিন্তু দৃঢ়চিত্তে শ্রীমতী ইন্দিরা গান্ধী কিসিঞ্জার সাহেবের এই অনুরোধ প্রত্যাখ্যান করেন। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্কের অবনতি ঘটে এবং বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় পাকিস্তানের এই যে সমস্যা, এটি সমাধানের পথ রুদ্ধ হয়ে যায়। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার পথটি রুদ্ধ হয়ে যায়। এরই ফলে ভারত তার নিজস্ব বিবেচনায় তার কূটনৈতিক কার্যক্রম ভারত সরকার তার নিজস্ব বিবেচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ প্রসঙ্গে কার্যক্রম পরিচালনা করতে থাকে। এরপর আসি আমরা ভারতীয় নীতির দ্বিতীয় পর্যায়ে। এই পর্যায়ের ডিউরেশন বা মেয়াদটা হচ্ছে 1971 সালের আগস্ট মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত। এই সময়ে ভারতীয় সরকার প্রত্যক্ষভাবেই পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে থাকে। জুলাই মাসে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের বিভিন্ন সামরিক বাহিনী নিয়মিত ধ্বংস করার কাজে আত্মনিয়োগ করে। অর্থাৎ জুলাই মাস থেকেই ভারতীয় বাহিনী পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। তবে এই আক্রমণগুলো ছিল আমাদের বাংলাদেশে, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তান এলাকায়। পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক কোনো আক্রমণ ভারত তখনও করেনি। জুলাই মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন
পাকিস্তানের এই মুক্তিযুদ্ধ সমস্যা নিয়ে একটি সমঝোতায় পৌঁছায় যে তারা পশ্চিম পাকিস্তানকে সমর্থন করবে, তাদের সাথে থাকবে। এই যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে যখন পাকিস্তান বন্ধু হিসেবে এই সময়ে কাছে পায়, তখন ভারত সরকারও তার কূটনৈতিক অবস্থানের পরিবর্তন ঘটায়, তার নীতি ও কর্মসূচির পরিবর্তন ঘটায়। শ্রীমতী ইন্দিরা গান্ধী সেপ্টেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন সফর যান এবং 9 আগস্ট 1971 সালের 9 আগস্ট ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের মধ্যে একটি মৈত্রী চুক্তি করা হয়। এই চুক্তির আওতায় সোভিয়েত ইউনিয়ন ভারতকে সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন। এই রকম একটা প্রেক্ষাপটে 1971 সালের 23শে নভেম্বর পাকিস্তানের তৎকালীন শাসক জেনারেল ইয়াহিয়া খান পরবর্তী 10 দিনের মধ্যে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা প্রদান করে। ফলশ্রুতিতে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এবার আসি আমরা শেষ পর্যায়ে, অর্থাৎ 1971 সালের ডিসেম্বর মাসে ভারতের ভূমিকা। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে যখন পাকিস্তান ভারতকে আক্রমণ করে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তখনই ভারত তার সর্বাত্মক প্রচেষ্টা, সর্বশক্তি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণে সূচনা ঘটায়। 1971 সালের 6ই ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ একটি রাষ্ট্র হিসাবে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করে। পাশাপাশি ভারত স্থল, নৌ এবং বিমান পথে যুদ্ধ শুরু করে এবং বাংলাদেশের সীমানায় বা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালাতে থাকে। পাকিস্তান সেনাবাহিনী প্রতিটি ক্ষেত্রেই পরাজিত হয় ভারতের সেনাবাহিনীর নিকট। এভাবেই পাক ভারত যুদ্ধ শুরু হইলে আমাদের মুক্তিযুদ্ধটা অনেকটা ভারত বনাম পাকিস্তান যুদ্ধের রূপ নেয়। ভারতীয় মিত্রবাহিনী এবং বাঙালি মুক্তিবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ কমান্ড 15ই ডিসেম্বর ঢাকা পৌঁছায় এবং এই কমান্ডের এই সম্মিলিত বাহিনীর আহ্বানে 1971 সালের 16ই ডিসেম্বর পাক সেনাবাহিনীর সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি, যৌথ বাহিনীর অধিনায়ক অর্থাৎ ভারতীয় সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যে যৌথ বাহিনী, তার যিনি অধিনায়ক ছিলেন ভারতীয় নাগরিক, ভারতীয় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনীর সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি সাহেব। এই আত্মসমর্পণের মধ্য দিয়েই পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। তো এই ছিল মূলত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকারের ভূমিকা। এই সময়ের পরে অর্থাৎ আফটার 16 ডিসেম্বর অফ 1971 বাঙালি জাতির মনের দাবি, মনের ইচ্ছা ছিল বঙ্গবন্ধুকে ফিরে পাওয়া, বঙ্গবন্ধুকে মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসেবে শাসন পরিচালনা করবেন। এটিই ছিল বিশ্ববাসীর মতো বাঙালি জাতির প্রতিটি নাগরিকের স্বপ্ন, ইচ্ছা, কামনা। এ লক্ষ্যেও ভারত সরকার সর্বাত্মক সহায়তা প্রদান করে আন্তর্জাতিক শক্তিগুলোর সাথে
আলাপ আলোচনার মাধ্যমে 1972 সালের 8ই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে, যেহেতু পাকিস্তানের সাথে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের বিমান যোগাযোগ, বিশেষ করে আমাদের এই এই বাংলাদেশে বিমান যোগাযোগ বন্ধ ছিল, এই কারণে বঙ্গবন্ধু পাকিস্তান থেকে চলে যান কোথায়? ব্রিটেনে। সেখানে বঙ্গবন্ধু কিছু সময় অতিবাহিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে। একটি আলোচনা পর্যায়ে শেষ করে একটি বিশেষ বিমানে তিনি ভারতে আসেন। ভারতে এসে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধীর সাথে বৈঠক করেন। বৈঠকে ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি ভারত সরকারের কাছে কী চান? জাতির পিতা তখন বলেছিলেন, অবিলম্বে আমার বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করার ব্যবস্থা গ্রহণ করুক। ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর এই অনুরোধ রক্ষায় শতভাগ আন্তরিকতা প্রদর্শন করে এবং 3 মাসের মধ্যেই বাংলাদেশ থেকে সকল ভারতীয় সৈন্য প্রত্যাহার করে নেয়। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশে ফিরে আসার পূর্বে ভারতে একটি গণসম্বর্ধনা প্রদান করা হয় জাতির পিতাকে, এবং ভারত থেকে জাতির পিতা একটি বিশেষ ফ্লাইটে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। অর্থাৎ মুক্তিযুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত পাশাপাশি জাতির পিতার মুক্তি লাভ, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনেও ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তো ভারতীয় সরকারের এই সর্বাত্মক সহযোগিতার পাশাপাশি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের বেসরকারি সহযোগিতার কথাও উল্লেখযোগ্য। ভারতের অধিকাংশ রাজনৈতিক দল, সংগঠন, বুদ্ধিজীবী, পেশাজীবী তথা আপামর জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অকুণ্ঠ সহানুভূতি এবং সমর্থন প্রকাশ করে। তৎকালীন ক্ষমতাসীন দল কংগ্রেস ছাড়াও ভারতের বিভিন্ন রাজনৈতিক দল, যেমন ভারতীয় কমিউনিস্ট পার্টি, সোশ্যালিস্ট পার্টি সহ জনসংঘ এই রাজনৈতিক দল মুক্তিযুদ্ধের বাংলাদেশের প্রতি সমর্থন ব্যক্ত করে। মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠন শরণার্থীদের আশ্রয়ে খাদ্য দিয়ে সহায়তা করে সর্বস্তরে ভারতীয় জনগণ ও স্বেচ্ছাসেবী সংগঠন, অর্থাৎ শুধু ভারতীয় সরকারই নয়, সর্বস্তরে ভারতীয় জনগণ এবং বিভিন্ন ভলান্টিয়ারি অর্গানাইজেশনগুলো মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টিতে উদ্যোগী ভূমিকা পালন করে। শরণার্থীদের খাদ্য আশ্রয় দিয়েও তারাও সহায়তা করে। ভারতীয় বুদ্ধিজীবীরা শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সমিতি গঠন করে, অর্থাৎ ভারতীয় বুদ্ধিজীবীরা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে একটি অ্যাসোসিয়েশন বা সমিতি গঠন করে, যার নাম শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সমিতি। এই সমিতি বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য ফান্ড অর্থাৎ অর্থ সংগ্রহ ছাড়াও জনমত সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের বিখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের শিশুদের, অর্থাৎ বাংলাদেশের যে সকল শিশু ভারতে শরণার্থী হিসাবে ছিল তাদের জন্য একটি বিশেষ কনসার্টের আয়োজন করে, যে কনসার্টটির নাম ছিল বাংলাদেশ কনসার্ট। এই কনসার্ট থেকে আয় হয় $10 লক্ষ। সমুদয় অর্থই রবিশঙ্কর বাবু ভারতের শরণার্থী বাঙালি শিশুদের জন্য দান করেন। ভারত সরকার বাঙালি শরণার্থীদের ব্যয় নির্বাহের জন্য একটি বিশেষ কর ভারতের নাগরিকদের উপর আরোপ করেন। এই করটির নাম ছিল শরণার্থী কর, ট্যাক্স। এই কর নর্মালি স্বাভাবিকভাবে আমরা কোনো সরকার যদি কোনো রাজস্ব কর বৃদ্ধি করে, ভ্যাট বৃদ্ধি করে, ভ্যাটের আওতা বৃদ্ধি করে, জনগণ প্রতিক্রিয়া দেখায়। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সকল দেশেই একটি রিয়াকশন আসে এটার বিরুদ্ধে। কিন্তু বাংলাদেশের এই মুক্তিযুদ্ধকালীন সময়ে শরণার্থীদের ব্যয় নির্বাহের জন্য শরণার্থী কর নামে যে কর ভারতীয়
জনগণের উপর ভারত সরকার আরোপ করে, ভারতের সাধারণ জনগণ নির্দ্বিধায় বিনা বাক্য ব্যয়ে তা প্রদান করে, তা সেই কর প্রদান করে বাংলাদেশের প্রতি তাদের মমতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। মুক্তিযুদ্ধের দীর্ঘ 9 মাস শরণার্থীদের আশ্রয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র প্রদান, প্রবাসী বাংলাদেশি সরকার গঠনে সহায়তা, আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে জনমত গঠন, সর্বোপরি মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে মহান মুক্তিযুদ্ধকে সার্থক করার উদ্দেশ্যে ভারত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত সরকারের ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে শরণার্থীদের পিছনে ওই 1971 সালে খরচ হয়েছিল $367 মিলিয়ন। এর মধ্যে $170 মিলিয়ন বৈদেশিক সাহায্য হিসাবে ভারত পেয়েছিল। অবশিষ্ট 197, প্রায় $200 মিলিয়ন ভারত সরকার নিজ তহবিল থেকে বহন করে। মোট কথা, ভারতই হচ্ছে একমাত্র রাষ্ট্র যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে ভূমিকা রেখেছে। ভারতীয় সরকারও যেরকম ভূমিকা রেখেছে, ভারতের আপামর জনগোষ্ঠীও একই রকম সহায়তামূলক মনোভাব প্রদর্শন করেছে। বিভিন্ন পেশাজীবী শ্রেণীর সদস্যরাও মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির প্রতি অনবদ্য নিরঙ্কুশ সমর্থন প্রদান করেছে। এবং একথা অনস্বীকার্য যে ভারত সরকারের এই অকৃত্রিম সমর্থন, সহযোগিতা, সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে আমাদের অগ্রযাত্রা অনেকটি সহজ হয়ে যায়। মুক্তিযোদ্ধাদের অবদান অনস্বীকার্য। 30 লক্ষ মুক্তিযোদ্ধার শহীদ হওয়ার মাধ্যমে বাংলাদেশের মানচিত্র বিশ্ব দরবারে আজ প্রতিষ্ঠিত। এই মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ভারতের ভূমিকাও ছিল উল্লেখযোগ্য। ভারত বাংলাদেশের পরম মিত্র হিসাবে 1971 সালের মুক্তিযুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।